তো আমরা এটা হচ্ছে আলিম স্যারের বই, এটা হচ্ছে আলিম স্যারের বই, আর এটা হচ্ছে আজিবুর স্যারের বই। দুইটা বই মিক্স করে মিলায়া পড়াবো। ওকে, তো প্রথমে আমরা আলিম স্যারের দেখো 1 নম্বর ছকটা হচ্ছে আদি কোষ ও প্রকৃত কোষ নিয়ে। আদি কোষ ও প্রকৃত কোষ নিয়ে এখানে এই লাল কালার মার্ক যদি দেখো, মানে তুমি যদি দেখো কোনো ছকের মধ্যে লাল কালার মার্ক, তার মানে এটা ইউনিক তথ্য, এটা অন্যান্য বইয়ে সরাসরি উল্লেখ নাই। ঠিক আছে, ওকে। তো আমরা আজিবুর স্যার থেকে শুরু করতেছি, বিসমিল্লাহ বলে আজিবুর স্যার থেকে শুরু করতেছি। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য। খেয়াল করো, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কি? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে এবং প্রাণী কোষে নাই। সেটা উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে নাই। প্রথমত এটা তোমাকে বুঝতে হবে। এবং এই যে যদি আমরা বলি প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য কি, প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোসোম থাকে না। 4 নাম্বার পয়েন্ট তোমার পরীক্ষায় ভুল হওয়ার মতো। আচ্ছা, এরপরে কোষের যে গহ্বর, গহ্বর নিয়ে একটা বড় ঝামেলা আছে। কেমন ঝামেলা? আমরা যখন 9-10-এ চিত্র আঁকা শিখতাম, উদ্ভিদ কোষের গহ্বর দিতাম ইয়া বড় পুকুরের মতো, কিন্তু প্রাণী কোষের গহ্বর দেখা যেত খুঁজেই পাওয়া যায় না, তাই না? উদ্ভিদ কোষের গহ্বর ইয়া বড়, প্রাণী কোষের গহ্বর এত ছোট। তার মানে এই যে কোষ কেন্দ্রে যে বড় কোষ গহ্বর, সেটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। প্রাণী কোষে কিন্তু এটা অতি ক্ষুদ্র অথবা একদমই নাই। রাইট? তাহলে আমরা বলতে পারি গহ্বর, কোষের ভিতরে গহ্বর, এটাও উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমাদের 1 নাম্বার সেলুলোজ দ্বারা নির্মিত কোষ প্রাচীর, আর প্রাণী কোষে তো কোষ প্রাচীরই নাই, সেলুলোজ তো আর পরের কথা। আচ্ছা, 1 নাম্বার গেল। 2 নাম্বার গেল, প্লাস্টিড কোথায় আছে এটা কেউ ভুল করবে না আশা করি, প্লাস্টিড উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। 3 নাম্বার গেল, সঞ্চিত খাদ্য কি? উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য শ্বেতসার, উদাহরণ হচ্ছে আলু, তারপর হচ্ছে চাল, তারপর হচ্ছে গম, তাই না? শ্বেতসার মানে কি? শ্বেতসার মানে হচ্ছে স্টার্চ। স্টার্চের সবচেয়ে বড় কণিকা কোনটা এবং ছোট কণিকা কোনটা কমেন্ট করো। স্টার্চের সবচেয়ে বড় কণিকা কোনটা এবং ছোট কণিকা কোনটা কমেন্ট করো। আচ্ছা, ফাইনাল রিভিশন নোট নিছো, ইংলিশের ক্লাসগুলো কোথায় পাবা? নোটের একটা ড্রাইভ লিঙ্ক আছে, ড্রাইভে ক্লিক করলা, ড্রাইভের মধ্যে প্রায় 13টা ফাইল আছে। 13টা ফাইল আছে। এই 13টা ফাইলের মধ্যে একটা ফাইলের নাম হচ্ছে লেকচার ক্লাস। ঠিক আছে, এই লেকচার ক্লাসে ক্লিক করলে সবগুলো লিঙ্ক সাজানো আছে। ইজি, সিম্পল। তাহলে আমাদের 1 নাম্বার ছকের শ্বেতসার হচ্ছে স্টার্চ। তোমাদের প্রতি প্রশ্ন, সবচেয়ে বড় স্টার্চ কণিকা কোনটায়, ছোট কোনটায়? আর প্রাণী কোষ আমাদের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। তোমাদের প্রতি নেক্সট প্রশ্ন, গ্লাইকোজেন কোথায় কোথায় সঞ্চিত থাকে? গ্লাইকোজেন আমাদের বডিতে 2টা জায়গায় সঞ্চিত থাকে। কোথায় কোথায় সঞ্চিত থাকে কমেন্ট করো। ওকে, তাহলে আমাদের এই ছক গেল, আজিবুর স্যারের এই ছকটা গেল। নেক্সট, আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য। আদি কোষ ও প্রকৃত কোষের পার্থক্য তুমি দেখবা আলিম স্যারেও সুন্দর করে দেওয়া আছে। তার মানে 2টা জায়গা থেকেই পড়তে হবে। আমরা আগে পড়বো আজিবুর স্যারের বই থেকে, পরে আমরা আলিম স্যারে আসতেছি। আগে আমরা আজিবুর স্যারের বই থেকে পড়বো। খেয়াল করো, আদি কোষ মানে কি? যেই সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াস নাই মানে কি? নিউক্লিয়াসের যে 4টা উপাদান, বাইরে নিউক্লিয়ার মেমব্রেন, ভিতরে নিউক্লিওপ্লাজম, তারপর হচ্ছে আমাদের নিউক্লিয়ার যে রেটিকুলাম বা হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম যেটাই বলো, তারপর হচ্ছে নিউক্লিওলাস। এই 4টা জিনিস মিলে পূর্ণাঙ্গ নিউক্লিয়াস। এই 4টার মধ্যে যদি কোনোটা একটাও না থাকে, সেটাকে আমরা পূর্ণাঙ্গ নিউক্লিয়াস বলতে পারবো না। তো আদি কোষের কি বেলা এরকম পূর্ণাঙ্গ নিউক্লিয়াস থাকে না, শুধুমাত্র ওই সুতাটা থাকে যার নাম ক্রোমাটিন তন্তু। আর প্রকৃত কোষে সব কিছুই থাকে। প্রকৃত কোষ আর আদি কোষের মধ্যে কমন একটা জিনিস হচ্ছে রাইবোজোম। রাইবোজোম সব জায়গাতেই থাকে, এই জন্য রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। এটা সবাই মোটামুটি জানো। আদি কোষ এটা সাধারণত এককোষী। আদি মানে কি? সে অনুন্নত। আদি মানে হচ্ছে সে অনুন্নত, আর প্রকৃত মানে হচ্ছে সে হবে উন্নত, তাই না? তাহলে এটা এককোষী, আর এটা এককোষী থেকে বহুকোষী যে কোনো কিছু হইতে পারে। এটা সরল সরল জটিলতা বর্জিত, মানে জটিল নয়। আর এটা কি? অপেক্ষাকৃত জটিল। বোঝাই যাচ্ছে প্রকৃত কোষ বড় প্রাণীগুলোর ক্ষেত্রে দেখা যায়। কোষ প্রাচীর থাকে কি না? কোষ প্রাচীর আদি কোষের মধ্যে থাকে।
প্রধানত পেপটাইডোগ্লাইকান নিয়ে গঠিত। উদাহরণ দিলে বুঝতে পারবা, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর আমরা সবাই পড়ছি, এবং ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের মূল উপাদান কি? মুরামিক অ্যাসিড, তারপর ঠিক কিনা মিউকোপ্রোটিন, তারপরে যে পেপটাইডোগ্লাইকান মনে পড়ে কিনা অণুজীব অধ্যায়। আর প্রকৃত কোষ, যেহেতু প্রকৃত কোষ কিন্তু দুই রকমের, একটা হইতে পারে আদি কোষ, একটা হইতে পারে প্রাণী কোষ, হইতে পারে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষও কিন্তু প্রকৃত কোষ, প্রাণী কোষও কিন্তু প্রকৃত কোষ। এর মধ্যে উদ্ভিদ কোষে কোষপ্রাচীরটা থাকে, প্রাণী কোষে থাকে না। আর উদ্ভিদ কোষে থাকলে সেটা কি? সেলুলোজ নির্মিত। আকারটা একটু ফোকাস করো, আকার থেকে যেহেতু লাস্ট ইয়ারগুলোতে এরকম সংখ্যামূলক প্রশ্ন দিয়ে দিয়েছিল, একবার দেখা রাখো। এটা আকার ছোট হবে, আদি কোষ বোঝা যাচ্ছে, ব্যাকটেরিয়া তো বড় না, ছোট, 0.5 থেকে 10 মাইক্রোমিটার, ঠিক আছে। আর এটা তুলনামূলকভাবে বৃহৎ, কত থেকে শুরু? এই 10 থেকে শুরু, 10-এ যেহেতু এটা ছাড়ছে, এটা 10-এই শুরু হবে, 10 থেকে 100, ঠিক আছে। বুঝতে পারছো কি না? কার হ্যাপি বার্থডে এসে বলো আবার? আচ্ছা, আজকে আমার বার্থডে। আচ্ছা রাধিকা, হ্যাপি বার্থডে, ঠিক আছে। ওকে, পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস নেই, মানে কি নিউক্লিয়াসের ভিতরের মূল উপাদানগুলো নাই। এখানে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওলাস, তার মানে সব কিছু আছে, এটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। ওকে, ডান। নিউক্লিয় বস্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়াতে আমরা দেখছি নিউক্লিয়াস নাই, কি আছে? ক্রোমাটিন তন্তু আছে। ওই ক্রোমাটিন তন্তু বা ডিএনএ গঠিত যে অঞ্চলটা, তার নাম হচ্ছে নিউক্লিয়াসের মতো। কোনো কিছু যখন মতো হয় তার নাম হচ্ছে অয়েড। কোনো কিছু যখন মতো হয় তার নাম কি? অয়েড, সাইক্লয়েড, টিনয়েড, রাইজয়েড। তাহলে যদি নিউক্লিয়াসের মতো কিছু থাকে তার নাম হচ্ছে নিউক্লিয়েড, মানে নিউক্লিয়াসের মতো। কারণ কি? তার পূর্ণাঙ্গ নিউক্লিয়াস নাই। এটা কার? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা আদি কোষের ক্ষেত্রে। ওকে, আর এখানে তো আমরা জানি ক্রোমোজোম থাকবেই। আচ্ছা, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার কোন কোষের বৈশিষ্ট্য? সেন্ট্রোমিয়ার একটা কোষীয় অঙ্গাণু, তাই না? সরি আমাদের ক্রোমোজোমের মাঝখানে কি থাকে? সেন্ট্রোমিয়ার। একইভাবে যদি সেন্ট্রোসোম বলে, সেন্ট্রোসোম কিন্তু কোষীয় অঙ্গ, এখানে কিন্তু থাকবে না। সেন্ট্রোসোম এখানে থাকবে না, এখানে থাকবে। আর সেন্ট্রোমিয়ার যেটা, এই যে এটা যে একটা ক্রোমোজোম হয়, এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। তো যেহেতু এখানে সুগঠিত নিউক্লিয়াস নাই, তো ক্রোমোজোমও তো সুগঠিত থাকবে না, তার মানে সেন্ট্রোমিয়ার নাই। এখানে সেন্ট্রোমিয়ার না বলে যদি সেন্ট্রোসোম বলতো, সেটাও কিন্তু সেম, থাকে না? থাকে। ওকে, কোষীয় অঙ্গাণু, রাইবোজোম ছাড়া অন্যরা থাকে না, অনলি রাইবোজোম থাকে, তাই রাইবোজোমের নাম হচ্ছে সর্বজনীন অঙ্গাণু। আচ্ছা, রাইবোজোম যদি থাকে, সেই রাইবোজোম কোনটা থাকে? রাইবোজোম আমরা জানি দুই ধরনের আছে, একটা হচ্ছে আমাদের 70S আর একটা হচ্ছে আমাদের 80S। এখন অনেকেই এভাবে পড়ে যে এখানে 70S, এখানে 80S। না, এখানে 70-80 দুইটাই। কেন? আমরা জানি প্রকৃত কোষের ভিতর মাইটোকন্ড্রিয়া থাকে, প্রকৃত কোষের ভিতর ক্লোরোপ্লাস্ট থাকে। আর মাইটোকন্ড্রিয়াতে কি? 70S আছে, ক্লোরোপ্লাস্টে কি? 70S আছে। তার মানে প্রকৃত কোষে 70-80 দুইটাই আছে, আদি কোষে শুধুমাত্র 70। ওকে, এখন কথা হচ্ছে কোনটাকে ভাঙলে কি পাওয়া যায়? এই যে দেখো 3, 5, 7 সব হচ্ছে বিজোড়। তো তুমি কিভাবে পড়বা? 3 + 5 সমান হচ্ছে 7। 3-এর পরে বিজোড় কোনটা? 5। 5-এর পরে বিজোড় কোনটা? 7। ইজি না? 30 আর 50 যোগ করলে কি? 70S। এখানে যদি আসো 6 এটাও জোর, 4 এটাও জোর, 8 এটাও জোর। তার মানে জোরগুলো একসাথে যোগ করবা, বিজোড়গুলো একসাথে যোগ করবা, শেষ। আচ্ছা, কোষীয় বিভাজন, যেহেতু এটা আদি ব্যাকটেরিয়া, তার মানে এখানে কি? শুধুমাত্র অ্যামাইটোসিস। আর প্রকৃত কোষে মাইটোসিস এবং মিওসিস ঘটে, ঠিক আছে। শ্বসন, এখানে সবাত অবাত দুইটাই ঘটতে পারে, আর এখানে কি? সবারই কি? সবাত শ্বসন ঘটে। অপেরণ তন্ত্র, অপেরণ মানে কি? তোমাদের প্রতি প্রশ্ন, অপেরণ মানে কি? আদি কোষে অপেরণ মানে কি? জিন রিলেটেড তোমাদের হচ্ছে হ্যাঁ, সবাই যারা অ্যাক্সেস পাও নাই পেয়ে যাবা, সমস্যা নাই। সব ক্লাস রেকর্ডেড থাকবে, সব ক্লাস রেকর্ড থাকবে, আমি যা ক্লাস দিব সবগুলো রেকর্ড থাকবে ইনশাল্লাহ। অপেরণ মানে কি? আদি কোষে জিন প্রকাশের একককে বলা হয় অপেরণ। আদি কোষে জিন প্রকাশ একককে বলা হয় অপেরণ। তাহলে অপেরণ থাকা মানে সেটা আদি বৈশিষ্ট্য, অপেরণ থাকা মানে সেটা হচ্ছে আদি বৈশিষ্ট্য। একইভাবে আমরা আগে বলতাম যে লিফ স্কার, বলো তো এটা কাদের বৈশিষ্ট্য? লিফ স্কার, এটা কি উন্নত বৈশিষ্ট্য নাকি অনুন্নত বৈশিষ্ট্য? দেখি তোমরা কমেন্ট করতে পারো কিনা। তো অপেরণ যার আছে সে হচ্ছে আদি কোষ, যার নাই সে হচ্ছে প্রকৃত কোষ, ঠিক আছে। ওকে, গেল। তাহলে এই জিনিসগুলোই দেখবা আমাদের আলিম স্যারের বইয়ে কিন্তু লেখা আছে, বিশ্বাস হয় না? খেয়াল করো, আকার দেখো 0.1 থেকে 5 মাইক্রোমিটার, 5 থেকে 100। এখানে জাস্ট কি আসছিল? জাস্ট এমন এভাবে আসছিল, 0.5 থেকে 10 ছিল, তাই না? তো 5 আর 10 তো কাছাকাছি, তাই না? সুগঠিত নিউক্লিয়াস নাই, আছে, বরং এখানে আরো সহজ। জেনেটিক বস্তু, বৃত্তাকার ডিএনএ,
ক্রোমোজোমে থাকে না, নন হিস্টোন, এখানে কি হিস্টোন। কোষীয় অঙ্গাণু শুধু রাইবোজোম, এখানে কি সবগুলা। 70S, এখানে কি 80 + 70 দুইটাই। অবাধ শ্বসন ঘটে, এখানে কি সবাধ শ্বসন ঘটে। অ্যামাইটোসিস, এখানে কি মাইটোসিস মিওসিস। তার মানে এখানে আরো সহজ। আলিম স্যারের বই কি তুলনামূলক সহজ। ওকে, তাহলে আমাদের আলিম স্যারের নেক্সট ছক হচ্ছে দেহকোষ জনন কোষ। আমরা চাজিবুর স্যারের নেক্সট ছকে যাচ্ছি, কোষ প্রাচীর কোষ ঝিল্লি। আচ্ছা, তা আমরা আলিম স্যারের বই থেকে এখন শিখবো হচ্ছে দেহকোষ ও জনন কোষের পার্থক্য। ঠিক আছে, এটা আলিম স্যারের বইয়ে আছে, আমরা এই বই থেকে শিখবো। এবং এইখান থেকে একটা প্রশ্ন আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 2022 সালে, ম্যাট 22-এ কমন আসছিল। এই যে বিভেদিত শব্দটা যারা দেখছো চোখে তাদের হয়তো মনে আছে। আচ্ছা, দেহকোষ জনন কোষের মধ্যে বেসিক পার্থক্য কি? জনন কোষ দুই প্রকার, একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু। তার মানে জনন কোষ অলওয়েজ হ্যাপ্লয়েড, আর দেহকোষ অলওয়েজ ডিপ্লয়েড। আচ্ছা, প্রথম কথা, তাহলে আমাদের দেহকোষ হচ্ছে কি ডিপ্লয়েড, জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। দেহকোষ কি করে? বিভিন্ন অঙ্গ গঠন করে। এই জন্য বলি লাইট কম কেন? এই দাঁড়াও, লাইট একটা বন্ধ হয়ে গেছে। মাল্টিপ্লাগের সমস্যা। দামি জিনিস কিনছি, না চললে কেমনে, তাই না? এত টাকা দিয়ে কিনছি মাল্টিপ্লাগ, 2000 টাকা দিয়ে কিনছিলাম মনে হয়। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন একটু ঝকঝকা ফকফকা লাগবে। ওকে, ঠিক আছে, খেয়াল করো, দেহকোষ বিভিন্ন অঙ্গ ও তন্ত্র গঠন করে, আর জনন কোষ কি যৌনজননে অংশগ্রহণ করে, যেহেতু আমরা বললাম শুক্রাণু ডিম্বাণু। আচ্ছা, দেহকোষ দ্বারা বংশগতীয় তথ্য পরবর্তী বংশধরে সঞ্চারিত হয় না, কারণ এখানে তো কোনো তথ্য নাই, কিন্তু তথ্যগুলো কোথায় আছে? শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে, তার মানে সঞ্চারিত হয়। পূর্বে বিদ্যমান দেহকোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে নতুন দেহকোষ সৃষ্টি হয়, কিন্তু আমাদের যেই জনন কোষ কিভাবে সৃষ্টি হয়? জনন মাতৃকোষের ফলে। জনন মাতৃকোষে যখন হচ্ছে মিওসিস বিভাজন হয়, জনন মাতৃকোষে যখন কি মিওসিস বিভাজন হয়, তখনই কি এই জনন কোষ শুক্রাণু আর ডিম্বাণু যেটা আছে হ্যাপ্লয়েডটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে অলওয়েজ মাথায় রাখবা, জনন মাতৃকোষে অলওয়েজ মিওসিস কোষ বিভাজন, জনন মাতৃকোষে অলওয়েজ মিওসিস কোষ বিভাজন। ওকে, দেহকোষে মিউটেশন ঘটলে তা সন্তানে সঞ্চারিত হয় না। মিউটেশন জিনিসটা কি? জিনের পরিবর্তন। তো বিষয়টা আমি তোমার একটু বুঝাই। দেহকোষ মানে কি? মনে করো একটা ইঁদুরের তুমি ল্যাজ কেটে দিছো, ইঁদুরের ল্যাজ কেটে দিছো, তার সন্তানের কি ল্যাজ কাটা হবে? না, তার সন্তান কিন্তু ল্যাজ নিয়েই জন্ম নিবে। মনে করে কোনোটা মানুষ অ্যাক্সিডেন্ট করে তার পা হারায় ফেলছে, তার বাচ্চা কি পা ছাড়া জন্ম নিবে? না, তার তো পা থাকবে। তার মানে দেহকোষে তুমি যা কিছু পরিবর্তন করো তা বংশানুক্রমে চেঞ্জ হয় না, বাট জনন কোষে যদি কোনো পরিবর্তন হয়, ডিএনএতে কোনো পরিবর্তন হয়, সেটা কি সন্তানে সঞ্চারিত হবে। দেহকোষ দেহের যে কোনো কোষে বিভাজিত হতে পারে, জনন কোষকে পারে না। দেহের যে কোনো কোষ বলতে কি, এই মনে করো হাতটা একটু কাটা গেছে, এই জায়গায় কি হাতটা কি পরবর্তীতে আবার সেখানে মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি ক্ষতস্থান পূরণ করে, এটাই বুঝাইছে দেহের বিভিন্ন কোষে বিভাজিত হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? দেহকোষ জনন কোষ থেকে ম্যাট 22-এ প্রশ্ন আসছিল, গুরুত্বপূর্ণ ছক। ওকে, এখন আমরা দেখব কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির যে পড়া। ঠিক আছে, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি। ভাইয়া মডেল টেস্ট ব্যাচ এখন ভর্তি হওয়া যাবে কিনা? তো মডেল টেস্ট ব্যাচে আমাদের ফি তো বেশি ছিল, 500 টাকা ছিল। তুমি যে এখন ভর্তি হতে চাও তাহলে 100 টাকা দিয়ে জয়েন হয়ে যাও, গাইডলাইনগুলো ফলো করো, আর হচ্ছে বাকি এক্সামগুলো দিও। এটা জাস্ট সম্মানী, এটা হচ্ছে তোমার মানে কি বলে, এটা ফি না। তুমি ভর্তি হতে চাইছো, এক্সাম দিয়ে চাচ্ছ তার জন্য, কিন্তু কোর্স কিন্তু আলাদা না আর কি, বুঝতে পারছো? লাইট বিশাল ডিস্টার্ব করতেছে। ওকে, কোষ প্রাচীর কোষ ঝিল্লি, খেয়াল করো, কোষ প্রাচীর কার বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, আর কোষ ঝিল্লি সকল ধরনের কোষে থাকবে। কোষ প্রাচীর নির্জীব, 1 নম্বর কথা, এটা বুঝতেই হবে। কোষ প্রাচীর নির্জীব মানে সজীব নয়, নির্জীব। আর কোষ ঝিল্লি হচ্ছে সজীব, জীবিত। এটা মৃত, এটা জীবিত। কোষ প্রাচীর মৃত, কোষ ঝিল্লি জীবিত। কোষ ঝিল্লি কি করে? ভিতরে যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলোকে আবৃত করে রাখে, আর কোষ প্রাচীর সবার বাইরে থাকে। ওকে, এই বেসিকগুলো বুঝলে এখন পড়তে সহজ হবে। উদ্ভিদের কোষ ঝিল্লির চতুর্দিকে মানে কোষ ঝিল্লিরও বাইরে নির্জীব মানে কি মৃত, মানে কি জড়। ঠিক আছে, ওকে। কোষ ঝিল্লি কি? প্রোটোপ্লাস্টের চতুর্দিকে। প্রোটোপ্লাস্ট মানে কি? সাইটোপ্লাজম, কোষীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস সবগুলো একসাথে মিলায় বলতেছে প্রোটোপ্লাজম।
তো প্রোটোপ্লাজমের চারদিকে সজীব, এক নাম্বার কথা, সজীব জীবিত স্থিতিস্থাপক এবং বৈষম্য ভেদ্য আবরণী হলো কোষঝিল্লি। বৈষম্য ভেদ্য মানে কি? অর্ধভেদ্য, মানে কিছু কিছু পদার্থ থেকে যাইতে দেয়, কিছু কিছু যাইতে দেয় না। আচ্ছা, কোষ প্রাচীর প্রথমত সেলুলোজ নির্মিত, প্রধান উপাদান সেলুলোজ, এছাড়াও কি প্যাকটিন, তাই না, এগুলো কিন্তু থাকে। ওকে, প্যাকটিন কাইটিন থাকে। কাইটিন কার ক্ষেত্রে থাকবে? প্রাণীদের ক্ষেত্রে থাকে। আচ্ছা, কোষঝিল্লি প্রধানত লিপোপ্রোটিন দ্বারা গঠিত, তাই না? লিপোপ্রোটিন আমরা জানি ফসফোলিপিড দ্বারা গঠিত, ফসফোলিপিড থাকে, ফসফোলিপিড বাই লেয়ারের গঠন থাকে, গ্লাইকো ক্যালিক্স থাকে, তাই না? কোষঝিল্লির মডেল কোনটা মনে আছে? কোষঝিল্লির ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল কোনটা? কমেন্ট করো। কোষঝিল্লির ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল কোনটা? কমেন্ট করো। কোষ প্রাচীর 3টি স্তরে বিন্যস্ত, এই জায়গাটা যদি আসে ম্যাক্সিমাম ভুল করার মতো, পোলাপান এগুলো মনে রাখে না। আর এটা কি? ফসফোলিপিড বাই লেয়ার, কথাটা বুঝো, ফসফোলিপিড বাই লেয়ার। বাই মানে কত? 2। বাই মানে কত? 2। তাহলে এটা হচ্ছে লিপোপ্রোটিনের 2টা স্তর। আর এখানে কয়টা? 3টা। মধ্য পর্দা, এর উপরে প্রাথমিক প্রাচীর, এরপর সেকেন্ডারি প্রাচীর। কিছু কিছু ক্ষেত্রে টারশিয়ারি প্রাচীর দেখা যায়, বাট এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে না, ওটা হিসাবে আসবে না। এতে পিঠ বা কূপ সৃষ্টি হয়। কূপ এলাকা দেখছি আমরা কোষ প্রাচীরের গঠনের মধ্যে, আর এখানে কূপের কোনো কথাবার্তা নাই। কোষের সুনির্দিষ্ট আকৃতি দান, দৃঢ়তা, মানে বাইরে যে থাকে তোমার বিল্ডিংয়ের ইট যে কাজ করে, সে একই কাজ করে, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমি বললাম বৈষম্য ভেদ্য ঝিল্লি। বৈষম্য ভেদ্য ঝিল্লি মানে কি? ভিতরে কে যাবে কে না যাবে, অফিসের মতো। অফিসে কিন্তু সবাই ঢুকতে পারে না, যার কার্ড আছে সে যাইতে পারবে। তাহলে এইটা হচ্ছে সে অফিসের মতো, কে যাবে কে না যাবে তার চলাচল নিয়ন্ত্রণ করে হচ্ছে কোষঝিল্লি। তাহলে দেখো, বাইরে ও ভিতরে বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে এবং কোষের শ্বসনতল বৃদ্ধি করে কিসের মাধ্যমে? বলো, কোষঝিল্লি কিসের মাধ্যমে শ্বসনতল বৃদ্ধি করে? নাম হচ্ছে ভিলাই, তাই না? ভিলাই থাকে এখানে। কোষঝিল্লির মধ্যে কি থাকে? ভিলাই থাকে, কোষের শ্বসনতল বৃদ্ধি হয়, এরকম আঙ্গুলের মতো থাকে। ওকে, তাহলে আমাদের এই পড়াটা গেল, কোষ প্রাচীর এবং কোষঝিল্লি গেল। কোষ প্রাচীরের মধ্যে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর নিয়ে গুরুত্বপূর্ণ একটা ছক আছে আলিম স্যারের বইয়ে। এখান থেকে প্রশ্ন আসলে যে কেউ প্যাঁচ লাগা দিতে পারে, তাই এই ছকটা লাগবে, এই ছকটা লাগবে। প্রাইমারি কোষ প্রাচীর এবং সেকেন্ডারি কোষ প্রাচীর, ঠিক আছে? তো প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে বেসিক পার্থক্য কি? তোমার উপাদান, এটা প্রাইমারি যেটা, এটা হচ্ছে সেলুলোজ, প্যাকটিন, গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ, প্যাকটিন, গ্লাইকোপ্রোটিন। কিন্তু এইখানে দেখবা একবারে দুনিয়ার সব। সেকেন্ডারির মধ্যে দুনিয়ার সব, সেলুলোজ তো আছেই, প্যাকটিন তো আছেই, এছাড়া দুনিয়ার যা কিছু আছে, সুবেরিন, লিগনিন, কিউটিন, সবই জায়গায়। কথা বুঝতে পারছো কিনা? এইটা যেহেতু প্রাথমিক, তার মানে চিকন হবে, সেকেন্ডারি মানে কি? মোটা হবে। তাহলে দেখো, এটা 1 to 3 মাইক্রন, আর এটা কি 5 to 10 মাইক্রন। বোঝা যাচ্ছে? এটা নতুন কোষগুলোতে থাকে। প্রাথমিক মানে কি? প্রাইমারি, নতুন নতুন যখন তৈরি হয় তখন থাকে। আর সেকেন্ডারি কোথায় থাকে? স্থায়ী কোষগুলোতে। স্থায়ী কোষ কোনগুলা? টিস্যু অধ্যায় পড়ছো ওইগুলা, টিস্যু, স্থায়ী টিস্যু যেগুলো, ওইগুলোর মধ্যে স্থায়ী কোষ বলা হয়, ঠিক আছে? লাইট কি ডিস্টার্ব দিচ্ছে? না, এখন তো লাইট ঠিক আছে, এই মুহূর্তে লাইটে কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। মধ্য পর্দার উভয় পাশে বিদ্যমান, আর এটা কি? প্রাইমারি কোষ প্রাচীরের উপর সৃষ্টি হয়, এটা একদম বেসিক কথা। কূপ এলাকায় থাকে না, কূপ এলাকায়। আচ্ছা, এইখানে একটা কথা আছে, এই যে ভুল করছে, এই লাইনটা ভুল আছে, তাই এটা হচ্ছে তোমরা স্কিপ করবা, এই লাইনটা স্কিপ করবা, যেহেতু ভুল আছে স্যাররা এখান থেকে প্রশ্ন দিবেন, ঠিক আছে? কূপ এলাকার যে বিষয়টা, এটা স্কিপ করবা, বাকিগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আলিম স্যারের বই থেকে কোষ প্রাচীর রিলেটেড যে পড়া। এখন দেখো, এই জিনিসটা তোমার কাছে একদম কমন লাগবে, কারণ তুমি অলরেডি আজিবুর স্যার থেকে পড়ে ফেলছো। অলরেডি বলছি কোষ প্রাচীর মৃত। মৃত মানে কি? অজীব। কোষঝিল্লি জীবিত মানে কি? সজীব। উদ্ভিদ কোষে শুধুমাত্র থাকে, সব জায়গাতেই থাকে। মধ্য ল্যামিলা মানে কি? মানে আমরা এটা বললাম না, মধ্য পর্দা। পর্দার ইংলিশ হচ্ছে ল্যামিলা, আবরণী বা পর্দা ইংলিশ হচ্ছে ল্যামিলা, একটু স্টাইল করে লিখছে। প্রাইমারি, সেকেন্ডারি প্রাচীর মানে 3টা, আর এখানে কি? 2টা, লিপিড ও প্রোটিন স্তর। সেলুলোজ, প্যাকটিন, লিগনিন, কাইটিন সব কিছু থাকে বললাম। আর এখানে কি? গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, 2টা মিলে কি? গ্লাইকোক্যালিক্স, কোলেস্টেরল। ফ্লুইড মোজাইক মডেল অবশ্যই দেখছো। আচ্ছা, প্রাথমিক অবস্থায় ভেদ্য, এছাড়াও কি সে অনেক সময় অভেদ্য হয়। আর এটা কি? বৈষম্য ভেদ্য, মানে অর্ধভেদ্য। কারো কারো ক্ষেত্রে ভেদ্য, কারো কারো ক্ষেত্রে কি? অভেদ্য। কোষ ঝিল্লিকে আবৃত করে কে? কোষ প্রাচীর। আর কোষ ঝিল্লি কাকে আবৃত করে? প্রোটোপ্লাজমকে, ভিতরে যা কিছু আছে সব কিছুকে। অপেক্ষাকৃত দৃঢ়, আর এটা কি? নমনীয়। এটা কি থাকে? ভিলাই থাকে, শ্বসনতল বৃদ্ধি করে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, রেজা বলছো কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়। এটা হচ্ছে আমাদের কোন জায়গায় পড়া? বলো, কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়, এটা কিন্তু আজিবর স্যারের বইয়ের মধ্যে আছে। ওকে,
এটা দেখো, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের পার্থক্য একদম 5 স্টার গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের যে পার্থক্য 5 স্টার গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র যে পার্থক্য 5 স্টার গুরুত্বপূর্ণ এমন না, মানে অধ্যায়ের ভিতরে মাইটোকন্ড্রিয়ার যা কিছু পাবা, ক্লোরোপ্লাস্টের যা কিছু পাবা সব কিছু পড়ে ফেলতে হবে। তোমাদের প্রতি একটা প্রশ্ন করি, মনে করো হচ্ছে কোষ, আমাদের যেই পাপড়িগুলা, ফুলের পাপড়ি নীল হয় কখন, বা ফুলের পাপড়ি লাল হয় কখন, কেউ জানো কি না? অ্যাসিডিক হইলে না ক্ষারীয় হইলে কখন কোন কালার হয় দেখি, বলতে পারো কিনা? ওকে, তাহলে আমরা এখন পড়তেছি মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের পার্থক্য। আগে পড়বো আজিবুর স্যারের বই থেকে, এরপর পড়বো আলিম স্যারের বই থেকে। খেয়াল করো, প্রথম কথা, মাইটোকন্ড্রিয়া কি? সমস্ত সজীব কোষে থাকবে, প্রাণী কোষ হোক উদ্ভিদ কোষ হোক, যদি জীবিত কোষ হয় থাকবে। কেন থাকবে? কারণ সে হচ্ছে পাওয়ার হাউস, শক্তি উৎপন্ন করতে হইলে, বাইসে থাকতে হইলে তাকে লাগবে। আর ক্লোরোপ্লাস্ট কেবলমাত্র উদ্ভিদের সজীব যে কোষ এগুলোর মধ্যে থাকবে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোনো রঞ্জক পদার্থ থাকে না, মানে সে কালারফুল না। আর এটা অবশ্যই কালারফুল, ক্লোরোফিল মানে তো সবুজ, ক্লোরো মানে সবুজ। মাইটোকন্ড্রিয়ায় থাইলাকয়েড থাকে না। থাইলাকয়েড কোনগুলা? এরকম থালার মতো যে অংশগুলো, থালা তো চিনো, প্লেট, এগুলো হচ্ছে থাইলাকয়েড। এই পুরাটাকে একসাথে বলা হয় গ্রানা, ঠিক আছে? এক বচনে বলা হয় গ্রানাম, ঠিক আছে? এখানে কি থাইলাকয়েড থাকে। অন্তঃপর্দার গায়ে অক্সিজেন থাকে। অন্তঃপর্দা জিনিসটা কি? মাইটোকন্ড্রিয়া দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া দেখতে হচ্ছে এরকম। তো এইখানে দুই ধরনের ঝিল্লি তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বাইরের ঝিল্লি, বহিঃস্থ ঝিল্লি, একটা হচ্ছে অন্তঃস্থ ঝিল্লি। এই অন্তঃস্থ ঝিল্লি যে ভাঁজ করে আছে, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। অন্তঃস্থ ঝিল্লি যে ভাঁজগুলো আছে, ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ের মধ্যে অক্সিজেন থাকে। এটা মনে রাখার টেকনিক আছে। আমরা জানি মাইটোকন্ড্রিয়া কি করে? শক্তি উৎপন্ন করে। শক্তি কিভাবে উৎপন্ন করে? অক্সিজেনের সাহায্যে সে জারণ করে, যার ফলে শক্তি তৈরি হয়। সে কিভাবে শক্তি তৈরি করে? অক্সিজেনের সাহায্যে জারণ করে। তাহলে অক্সিজেন মিলল। আচ্ছা, আর ক্রিস্টির গায়ে থাকে। আচ্ছা, আর এখানে কি থাকে? কোয়ান্টোজোম। আমরা জানি ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্ট খাদ্য প্রস্তুত করে। খাদ্য কিভাবে প্রস্তুত করে? সূর্যের আলোর সাহায্যে। সূর্যের আলো। আর আলোর একক কি? আলোর একক হচ্ছে কোয়ান্টা। আলোর একক হচ্ছে কোয়ান্টা। এই হচ্ছে কোয়ান্টোজোম। আর এই যে কোয়ান্টা দেখতেছো, এই কোয়ান্টা নামকরণ করছে ম্যাক্স প্লাঙ্ক। কোয়ান্টা নামকরণ করছে ম্যাক্স প্লাঙ্ক, এবং এই ম্যাক্স প্লাঙ্কের যে তত্ত্ব তার নাম হচ্ছে কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব। এই কোয়ান্টাম থিওরির বাংলা হচ্ছে তেজ কণাবাদ, যা কিনা আমাদের ফিজিক্সে ইসাক স্যারের বই আছে। তেজ কণাবাদ। কয়টা পড়া দেখাইলাম? বলে আমার মনে বলতেছে, আরে ভাই কই যেতেছে? আচ্ছা, ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, এটা হচ্ছে সূর্যের আলো। তো সূর্যের আলো মানে কোয়ান্টা মানে এখানে কোয়ান্টাজোম থাকবে। কোয়ান্টা নামকরণ করছে ম্যাক্স প্লাঙ্ক, অনুসরণীয় এমসিকিউ। ম্যাক্স প্লাঙ্কের থিওরি নাম কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি বাংলা হচ্ছে তেজ কণাবাদ। ওকে গেল। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া শ্বসনে সাহায্য করে। শ্বসনের মাধ্যমে শক্তি তৈরি হবে। শ্বসন দুই প্রকার, অন্তঃশ্বসন, বহিঃশ্বসন। অন্তঃশ্বসন কোষের ভিতরে, বহিঃশ্বসন কি? ফুসফুসে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণে সাহায্য করে। বিভিন্ন এনজাইমের মাধ্যমে প্রচুর অ্যাটিপি তৈরি হয়। অ্যাটিপি মানে শক্তি, তাই তার নাম হচ্ছে পাওয়ার হাউস। আর এটা কি করে? এডিপিকে অ্যাটিপিতে রূপান্তর করে। এডিপি মানে অ্যাডিনোসান ডাইফসফেট, এটিপি মানে অ্যাডিনোসান ট্রাইফসফেট। এগুলো কি? এগুলো হচ্ছে তোমার আমাদের শক্তি বা এনার্জি কয়েন, যার মাধ্যমে খাদ্য তৈরি হয়। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো আমরা এখন আলিম স্যারের বইয়ে মুভ করব। এখানে দুই একটা এক্সট্রা ইনফো আছে, বাট খুব বেশি কিছু না। খেয়াল করো, প্রথম কথা, মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ প্রাণী দুই জায়গাতেই থাকবে, বলে ফেলছি। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে। আমাদের যদি ক্লোরোপ্লাস্ট থাকতো তাইলে হয়তো বা তোমরা এখন ক্লাসটা করতা না, তাই না? তোমরা এখন ক্লাস করতা না, কারণ কি? আমরা আলটিমেটলি কি খাওয়া দাওয়ার জন্যই তো কাজকর্ম করি, তাই না? মানে যাতে খাবারটা পেটে পড়ে। তো তোমাদের মধ্যে অনেকে হয়তো বা এখন কী করতে হয়, ক্লাস করে কী করবো, দুপুরবেলা যায় মাঠে বসে থাকবো, কিছু খাবার তৈরি হবে পেটে, আবার চলে আসবো, পরে আবার কি মোবাইল চালাবো, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এগুলোতে কোনো রঞ্জক পদার্থ থাকে না, বলে ফেলছি অলরেডি। রঞ্জক থাকে সবুজ কালার। কোষীয় শ্বসনের সাথে জড়িত, এটা বুঝলে হইলো। আর এটা কি? সালোক সংশ্লেষণ। শর্করা ভেঙে শক্তি উৎপন্ন করে। কার্বন ডাইঅক্সাইড কিনা, এটা তুমি ক্র্যাবস চক্রে অবশ্যই দেখছো, যে শর্করা ভেঙে গ্লুকোজ ভেঙে কি ক্র্যাবস চক্রে কি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং শক্তি তৈরি হয়, মানে অ্যাটিপি তৈরি হয়। আর এখানে কি? এখানে উল্টা, এখানে হচ্ছে তোমার শর্করায় পরিণত। এখানে শর্করা ভাঙতেছে, এখানে শর্করা তৈরি হচ্ছে। আচ্ছা,
ইলেকট্রন গ্রহীতাকে এনএডি এফএডি। তোমাদের প্রতি প্রশ্ন, এই এনএডি এফএডি কি? এনএডি এফএডি এই জিনিসগুলো আসলে কি, এবং এই জিনিসগুলো তৈরিতে কোন শর্করা কাজ করে? রাইবোস, ডিঅক্সিরাইবোস, সুক্রোজ, ফ্রুক্টোজ। প্রথম প্রশ্ন, এনএডি এফএডি এগুলা কি এবং এইগুলা তৈরিতে কোন শর্করা কাজে লাগে? ওকে, ইলেকট্রন গ্রহীতা এখানে এনএডিপি, কেন মনে রাখবা? এই যে পিতে হচ্ছে ফটোসিনথেসিস, আর ফটোসিনথেসিস মানে কি? প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। মানে তুমি দেখো এইখানে এনএডি আর এখানে এনএডিপি, তাহলে পার্থক্য কোন জায়গায়? পি এর মধ্যে পার্থক্য, পিতে প্লাস্টিড বা ফটোসিনথেসিস, তার মানে যেটা এনএডিপি এইটা কাজে লাগে ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, আর যেটা এনএডি পি নাই সেটা কাজে লাগে কোন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। খুবই সূক্ষ্ম পার্থক্য, বাট আসলে প্যাস খাওয়া যাবে। ঠিক আছে, টেকনিকটা বুঝছো কিনা? ওকে, এখানে কি হয়? এখানে যে তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, যাকে আমরা বলি হচ্ছে এটিপি সংশ্লেষী শক্তি শর্করা অক্সিডেশন থেকে আসে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে অক্সিডেটিভ মানে কি? যে অক্সিজেন রিলেটেড, মানে এটা শ্বসনের সাথে যাবে। আর এখানে হচ্ছে ফটোফসফোরাইলেশন, ফটো মানে আলো, আর আলো মানে কি? ক্লোরোপ্লাস্টের সাথে যাবে। আমার কথাটা বুঝতে পারছো কিনা? পুরোটা না বুঝলেও অক্সিডেটিভ শ্বসনের অংশ, ফটো প্লাস্টিড বা সালোক সংশ্লেষণের অংশ, এটা বুঝছো কিনা? এটা নিয়ে কিন্তু আলাদা পার্থক্য আছে বইয়ে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবং ফটোফসফোরাইলেশন কিন্তু আলাদা পার্থক্য আছে। ওকে, আলোর উপস্থিতি অনুপস্থিতিতে কাজ করে, আলো থাকা ম্যাটার না, এখানে কি? আলো অবশ্যই লাগবে, আলো অবশ্যই লাগবে। এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের পার্থক্য। আরেকটা পার্থক্য পড়তে হবে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টের। এটা একদম খুবই গুরুত্বপূর্ণ, এটা মিস করা যাবে না, একদমই মিস করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ, রাইবোজ সুগার লাগে, এগুলো হচ্ছে কো এনজাইম। ভেরি গুড, রাইবোজ সুগার লাগে এবং এগুলো হচ্ছে কি? কো এনজাইম। আচ্ছা দেখো, ক্লোরোপ্লাস্ট, ক্লোরো মানে সবুজ, ক্লোরো মানে সবুজ। এখানে নাই তো ব্রাউজারটা, আচ্ছা এখানে একটা ব্রাউজার থাকে, নাম হচ্ছে ক্রোম। ক্রোম ব্রাউজার খেয়াল করছো কিনা? তোমাদের সবার মোবাইলে আছে। অনেকে বলা হয়, অনেকে এটার উচ্চারণ করে ক্রোমি, অনেকে বলা হয় চ্রোম, এক একজন এক এক উচ্চারণ করো, উচ্চারণে যাব না। ক্রোম মানে দেখবে অনেকগুলো কালার, হলুদ, লাল, নীল, মানে কি? ক্রোম মানে রঙিন। তাহলে আমি তোমাদের প্রশ্ন করি, মূত্রের বর্ণ, খর বর্ণ, মূত্র তো মানে বুঝতো প্রস্রাব, যেটা ষষ্ঠ অধ্যায় বর্ণনির্বাচন অধ্যায় পড়া, মূত্রের বর্ণ খর বর্ণ হয় কিসের ফলে? মূত্রের বর্ণ খর বর্ণ হয় কিসের ফলে? ট্রিক বা হিন্ট, নামের মধ্যে ক্রোম আছে। আচ্ছা, আর ক্রোম মানে কি? সবুজ ব্যতীত অন্যান্য সকল বর্ণ। আর লিউকো মানে হচ্ছে বর্ণহীন, কোনো কালার নাই। তাহলে আমরা যখন মাঠে অনেক দিন ধরে কোনো ঘাসের উপর ইট রেখে দিই, সূর্যের আলোর অভাবে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয় এবং ঘাসগুলা সাদা হয়ে যায়। ওকে, আচ্ছা এই যে দেখতেছো এখানে ক্লোরোফিল থাকবে, এখানে কি? যেহেতু রঙিন, জ্যান্থোফিল হচ্ছে হলুদ কালার, ক্যারোটিন হচ্ছে কমলা কালার। ক্যারট মানে গাজর, গাজর মানে তো কমলা কালার। আর জ্যান্থোফিল হচ্ছে হলুদ কালার। আর এটার মধ্যে কোনো রঞ্জক নাই, কারণ সে হচ্ছে বর্ণহীন, সে হচ্ছে প্লাস্টিক নামের কলঙ্ক। আচ্ছা, ক্লোরোফিল যেহেতু সবুজ, তাহলে কোথায় থাকবে? সবুজ পাতায় থাকবে, সবুজ কচি কাণ্ডে থাকবে। আর এটা হচ্ছে যত রঙিন জিনিস আছে, রঙিন ফল, রঙিন বীজ, ফুলের পাপড়ি তো রঙিন, রঙিন পাতা, গাজরের মূল। এই মূল দেখে অনেকেই ভুল করে, অনেকেই মনে করে মূল মানেই মনে হয় লিউকোপ্লাস্ট। নো, গাজরের মূল মানে গাজর নিজেই, গাজরের মূল মানে গাজর নিজেই। তার মানে কি? সেই ক্যারোটিন বা কমলা কালার, ক্যারোটিন বা কমলা কালার। হ্যাঁ, মূত্রের ক্ষরবর্ণের জন্য দায়ী হচ্ছে ইউরোক্রম। ঠিক আছে, এই যে লিউকোপ্লাস্ট দেখতেছো, লিউকোপ্লাস্ট মানে কি? বর্ণহীন। তাহলে বর্ণহীন মূল যখন বলবে তখন তুমি গিয়ে আনসার করবা হচ্ছে লিউকোপ্লাস্ট। বাট গাজরের মূল মানে কি? তখন তুমি মূলের মধ্যে ফোকাস করবা না, ফোকাস করবা গাজরের মধ্যে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট কি করে? সালোক সংশ্লেষণ ঘটায়। ক্রোমোপ্লাস্ট কি করে? উদ্ভিদকে রঙিন করে। আর লিউকোপ্লাস্টের কাজ মূলত সঞ্চয়ী ভূমিকা, সে মূলত স্টোর করে। ঠিক আছে, সে মতো স্টোর করে, তার কাজ হচ্ছে মতো সঞ্চয় করা, সে খাদ্য উপাদানগুলো সঞ্চয় করে। ঠিক আছে, তার মানে সে কি? আসলে কলঙ্ক না, তারও কাজ আছে। আচ্ছা, এই যে দেখো, সূর্যের আলোর অভাবে কি হয়? লিউকোপ্লাস্ট রূপান্তরিত হয়ে, মানে সূর্যের আলো থাকলে লিউকোপ্লাস্ট রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্ট গঠন করে। আর সূর্যের আলো না থাকলে, অনুপস্থিতিতে কি হয়ে যায়? ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্ট হয়ে যায়। ওকে, ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয়, রঙিন ফল হয় ক্রোমোপ্লাস্টের ফলে। খুবই ইজি পড়া, বুঝলেই সহজ। ওকে, আজিবুর স্যারের নেক্সট ছক ডিএনএ। কিরে গেল কই? দাঁড়াও আসতেছি, আরও ছক আছে।
শক্ত এখানে শেষ হওয়ার কথা না। হ্যাঁ একটু প্যাচ লাগছে আর কি, সিরিয়ালটা একটু ব্রেক হয়ে গেছে, তবে আমরা ভালো মতোই পড়বো, সমস্যা নেই, সিরিয়ালটা ব্রেক হয়েছে আর কি। আচ্ছা, প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য। প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য বা সবগুলো বাকি দুইটায় পরিবর্তন হবে তো, বুঝি নেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো বাকি দুইটা পরিবর্তন হবে, হ্যাঁ মানে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এগুলো। আচ্ছা ঠিক আছে, না আটকায় যাচ্ছে না, তোমার নেট প্রবলেম, যার আটকায় যাচ্ছে সে হচ্ছে নেট প্রবলেম। ওকে ঠিক আছে, ক্লাসের পিডিএফ দেওয়া হবে, ক্লাস শেষে ফেসবুক গ্রুপে পিডিএফ পেয়ে যাবা। ওকে, প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম, আমরা বেসিক পার্থক্যগুলো দেখি। প্রোটোপ্লাজম হচ্ছে কোষের সকল সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম, জীবনের ভৌত ভিত্তি। আচ্ছা, কোষের সকল সজীব বলতে আসলে কি বোঝাচ্ছে? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ ঝিল্লি, তিনটা জিনিস আছে কোষের সজীব, এই সবগুলোর একসাথে বলতেছে প্রোটোপ্লাজম। আর সাইটোপ্লাজম মানে কি? কোষ ঝিল্লি আর নিউক্লিয়াস বাদ দিয়ে মাঝখানে যে তরল মাতৃকা, তার নাম হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, প্রোটোপ্লাজম জীবনের আধার, জীবনের ভৌত ভিত্তি বলো, জীবনের আধার বলো, মানে জীবন রিলেটেড যাই বলবা সব আনসার হবে প্রোটোপ্লাজম, কারণ সে জীবিত। সাইটোপ্লাজম কিছু অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে, অঙ্গাণুগুলো এখানে ভাসমান অবস্থায় থাকে। প্রোটোপ্লাজম বংশগতির ধারক ও বাহক, কারণ সেখানে নিউক্লিয়াস থাকে। প্রোটোপ্লাজমের আন্ডারে কিন্তু নিউক্লিয়াস ইনক্লুডেড, কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু নিউক্লিয়াস ইনক্লুডেড না, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে আলাদা করা হয়, আলাদা ধরা হয়। ঠিক আছে, ওকে। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটা অংশ অলরেডি পড়ায় ফেলছি। আর এখানে কি? সাইটোপ্লাজমের অঙ্গাণু আর মাতৃকা, মাতৃকা মানে তরল যে লিকুইডগুলো, এইগুলো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা বাচ্চারা? আচ্ছা, আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আসবো, আগে এই পড়াগুলো শেষ করি। রাইবোজোম এবং লাইসোজোম, চেনা চেনা লাগিয়ে তবুও চেনা, রাইট? ম্যাট 23, মেডিকেল ভর্তি পরীক্ষা 23, একদম এই ছক থেকে আসছে, মানে হুবু, অনুরূপ না, অনুরূপ না, হুবহু এই ছক থেকেই প্রশ্ন আসছে। প্রশ্নটা আমার মনে নাই, তবে এটা থেকে আসছে, আমি অ্যানালাইসিস ভিডিওতে দেখাইছিলাম, যারা আমার কাছে অ্যানালাইসিস ভিডিও দেখছো তারা অবশ্যই খেয়াল করছো। ওকে ঠিক আছে, খেয়াল করো। রাইবোজোম কি? রাইবোজোমের আবরণী নেই। আচ্ছা, আমি একটা কথা বললাম যে রাইবোজোমের আবরণী নাই, তাহলে কেউ কি বলতে পারবা এই রাইবোজোমের উৎপত্তি কোন জায়গা থেকে? রাইবোজোম আসছে কোন জায়গা থেকে, তৈরি হয় কোন জায়গা থেকে? তোমাদের প্রতি প্রশ্ন, না পারলে বলে দেব। রাইবোজোমের কোনো আবরণী নাই, লাইসোজোমের আবরণী আছে। লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা, কারণ এর ভিতরে অনেকগুলো এনজাইম আবৃত থাকে। এই এনজাইম যদি ভাই বাইর হইতে পারে, যদি বের হইতে পারে, এই আবরণী ভাঙ্গা সব খায় ফেলে। তাই এটাকে অবশ্যই কী করতে হবে? আবৃত করে রাখতে হবে, জম্বির মতো। জম্বি মুভি দেখছো না? কোরিয়ান বিভিন্ন মুভি থাকে। আচ্ছা খেয়াল করো, বিভিন্ন কোষ অঙ্গাণুর গায়ে লাগানো থাকে অথবা সাইটোপ্লাজমে মুক্তভাবে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। যদি লাগানো থাকে, কার গায়ে লাগানো থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকে। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকে গোটার মতো, তাহলে হালকা গোটা 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 লাগবে, অমসৃণ লাগবে। আর যদি লাগানো না থাকে তখন তাকে আমরা বলবো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, ওকে। তোমাদের প্রতি প্রশ্ন, রাইবোজোম কোত্থেকে তৈরি হয়? যারা যারা বলছো রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, তারা বাঁশ খাইছো, তারা বড় ধরনের বাঁশ খাইয়ে বসে আছো। রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় না। নো 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 নো, রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় না। নো নো, গলগে বডি না। ছোট্ট হিন্দি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণ আছে, বাপের আবরণ আছে, পুতের থাকা উচিত না। যেহেতু রাইবোজোম এর আবরণই নাই, তার মানে সে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসবে না। যার আবরণ নাই সেখান থেকে আসবে। আবরণ কার নাই দেখি, কেউ আরো উত্তর পাই কিনা, কারো উত্তর পাই কিনা। নিউক্লিওলাস, কে বলছে? অসীম দত্ত। অসীম দত্তের জন্য একটা ক্ল্যাপ, হাততালি। অসীম দত্তের জন্য হাততালি। ভেরি গুড, ভেরি গুড, কিপ ইট আপ। আচ্ছা, এই প্রশ্নটা আসলে ম্যাক্সিমাম ভুল করতো, তাই না? খেয়াল করে দেখো, এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আবরণ আছে, এই যে নিউক্লিয়ার আবরণ মাত্র যে রাখলাম। বাট নিউক্লিওলাস যেটা দেখতেছো, এই নিউক্লিওলাসের কিন্তু আর আবরণই নাই। এর সাথে ক্রোমাটিন তন্তু কানেক্টেড থাকে। ঠিক আছে, এখানে নিউক্লিওপ্লাজম থাকে। এই নিউক্লিওপ্লাস হচ্ছে রাইবোজোমের বাপ। এরও আবরণী নাই, তার পুতের আবরণী নাই। তার পুতটাকে, তার পুত হচ্ছে রাইবোজোম। রাইবোজোম তাহলে কোথা থেকে তৈরি হচ্ছে? নিউক্লিওলাস থেকে তৈরি হচ্ছে। বাপেরও আবরণী নাই, পুতেরও আবরণী নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে।
তাহলে গেল আমাদের এটা। লাইসোজোম কি? সাইটোপ্লাজমে সর্বোচ্চ সমপরিমাণে বণ্টিত থাকে। এই যে রাইবোজোম, এই রাইবোজোমকে আমরা বিভিন্ন প্রকার ভেদে পড়ছি, তাই না? রাইবোজোম বিভিন্ন প্রকার ভেদ থাকে, তা বিভিন্ন আরএনএতে থাকে, আরএনএ, রাইবোজোমাল আরএনএ, তাই না? তার মানে এর গাঠনিক উপাদানের মধ্যে আমরা আরএনএ পাবো, সাথে কি পাবো? হিস্টোন প্রোটিন পাবো, এবং এটার অনুপাত হচ্ছে 1:1 অনুপাতে থাকে, ঠিক আছে? আর লাইসোজোমের ভিতরে কি আছে অলরেডি বলে দিয়েছি, এনজাইম থাকে। এই এনজাইম যদি বাইরে হইতে পারে সব খায় ফেলে, তাই তার নাম হচ্ছে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা বা কোষের পাকস্থলী বলা হয়। এই যে লাইসোজোম, এটাকে বলা হয় কোষের পাকস্থলী, কারণ সব খায় ফেলে, ডাইজেস্ট করে ফেলে। আচ্ছা, রাইবোজোম দুটি অসমান খণ্ডে বিভক্ত 70S 80S, এবং লাইসোজোম কোনো খণ্ড নাই, সে অবিভক্ত। প্রোটিন সংশ্লেষণ রাইবোজোমের প্রধান কাজ, আর এটা কি? পরিপাকে সাহায্য করে। ইজি ইজি, ঠিক আছে, ওকে। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা এখন এইটা সম্পর্কে পড়াশোনা করব, ঠিক আছে? এটা ম্যাক্সিমামে গ্যাপ আছে, আমি শিওর, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একজন মুখস্থ করতেছে রাইবোজোমের বাপ নিউক্লিওলাস, ঠিক আছে, ভেরি গুড, এইভাবে মুখস্থ করো, সমস্যা নেই, তাও পড়া মাথায় থাকুক। এই জিনিসটার মধ্যে ম্যাক্সিমামে গ্যাপ আছে, আমি 100% শিওর। কয়জন আছে ক্লাসে? 186 জন। যদি আমি এটা ঢাইকা দিয়ে প্রশ্ন করি, কমপক্ষে 100 জন ভুল করবে। কেন? আমি তো বলি বিষয়টা। অমসৃণ তার মানে কি? তার মধ্যে হচ্ছে রাইবোজোম লাগানো আছে, রাইবোজোম সহ। মসৃণ মানে কি? রাইবোজোম নাই। আচ্ছা, রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। তার মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যা তৈরি করবে সব প্রোটিন রিলেটেড। কি রিলেটেড বাচ্চারা? কি রিলেটেড? প্রোটিন রিলেটেড। ভাইয়া প্রোটিন রিলেটেড বলতে আসলে কি বোঝাচ্ছেন? এনজাইম প্রোটিন দিয়ে তৈরি, তারপরে প্রোটিন ধর্মী যে হরমোন, তারপর নিকোটিন নিজে, সব থেকে আসবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসবে। এগুলার বাইরে যা যা আছে, এগুলোর বাইরে কি কি আছে? স্টেরয়েড আছে, লিপিড আছে, এগুলো কোত্থেকে আসবে? মসৃণ থেকে আসবে। কথা বোঝাতে পারলাম কিনা? যারা বুঝো নাই এখন খেয়াল করো। মসৃণের গায়ে রাইবোজোম থাকে না, তাই সে মসৃণ। অমসৃণের গায়ে রাইবোজোম থাকে, তাই সে অমসৃণ। আচ্ছা, এদের দেহ প্রধানত টিউবিউল দ্বারা গঠিত, আর এদেরটা মূলত সিস্টার্নি দিয়ে গঠিত। এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে আমার কাছে। সমস্যা হচ্ছে আমার বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে মেয়ে, তো ওরা হচ্ছে আমাকে দৌড়ানি দেবে। যারা ছেলে আছে সাপোর্ট দিও। সিস্টার মানে হচ্ছে বোন। বোনরা দেখবা একটু ঘাট তেরা হয়, মানে ভাইয়েরা যেটাই করে ওটাতেই দোষ। আমার বড় বোন আছে, তাই আমি রিলেট করতে পারতেছি। একটু ঘাট তেরা হয়। মনে করো আমি এবার বসে আসছি, এই তো এমনি বসে আসছিস কেন? ঠিক মতো বসতে পারছ না? মনে করো আমি জুতা ছাড়া হাঁটতেছি, এই ঘর জুতা ছাড়া আড়স কে লেগে। মনে করো জুতাটা আমি এই জায়গায় না রেখে ওই জায়গায় রাখছি, জুতা এখানে রাখছিস কেন? মানে ভাই যা করবে সব হচ্ছে দোষ। তার মানে সিস্টার যারা বা বোন যারা, তারা হচ্ছে একটু অমসৃণ, মানে হচ্ছে তারা হচ্ছে মানে ভালো স্বভাবের না, একটু মানে কাজ্জা করে, ঝগড়া করে, ঠিক আছে, ওকে। তাহলে মসৃণটা কি হবে? টিউবিউল হবে। এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমার তোমাদের ভাবি বলতেছে এটা ভিডিও করে নাকি আমার বোনরে পাঠাবে। না না না, এটা করা যাবে না। আচ্ছা, এইগুলো সাধারণত নিউক্লিয়ার আবরণী সংলগ্ন থাকে। বুঝাই যাচ্ছে রাইবোজোম তৈরি হয় নিউক্লিওপ্লাজমে। কই আঁকছিলাম? এই চিত্রটা কেটে দিছি না? আচ্ছা, আমি একটু সুন্দর করে দেখাই বিষয়টা। এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা নিউক্লিওপ্লাজম। তাহলে এই যে অমসৃণটা কি করবে? এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে, যাতে রাইবোজোমটা এখান থেকে তৈরি হয়ে টুপ করে এখানে চলে আসতে পারে। কথাটা বুঝতে পারছো কিনা? রাইবোজোমটা এখান থেকে তৈরি হয়ে টুপ করে এখানে চলে আসবে, এর গায়ে চলে আসবে, তাহলে তার নাম কি হবে? অমসৃণ। কথা কি বুঝতে পারছো কিনা? অমসৃণ হয়ে যাবে তার নাম। তার মানে কি, যেটা অমসৃণ সেটা নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার ঝিল্লির কাছাকাছি থাকে, আর যেটা হচ্ছে মসৃণ সেটা কি? কোষ ঝিল্লির কাছাকাছি থাকে, মানে নিউক্লিয়াস থেকে দূরে থাকে, কোষ ঝিল্লির কাছাকাছি থাকে। কথা কি বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের ভাবিও ক্লাস করতেছে। আচ্ছা, তো খেয়াল করো, এর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ। কেন প্রোটিন সংশ্লেষণ? কারণ তার গায়ে রাইবোজোম লাগানো। এনজাইম উৎপাদনকারী কোষে এদের প্রাচুর্য দেখা যায়। কেন? কারণ এনজাইম হচ্ছে প্রোটিন ধর্মী। এর থেকে সহজভাবে আর কেউ পড়াবে না। আচ্ছা, খেয়াল করো, এটা দেখো, লিপিড। লিপিড মানে কি? প্রোটিনের উল্টা। এখানে প্রোটিন ছিল, এখানে লিপিড ছিল।
তাই না? আর স্টেরয়েড মানে কি? স্টেরয়েড মানে লিপিড জাতীয়। স্টেরয়েড পুশ করে মানুষ বডি বিল্ড করে না, এ হচ্ছে স্টেরয়েড, লিপিড ধর্মী। ঠিক আছে। পেশি সংকোচনের সময় এরা ক্যালসিয়াম মুক্ত করে, আর এরা কি করে? ক্যালসিয়াম সঞ্চয় করে। এটা একটু কষ্ট করে আলাদা করে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে ক্যালসিয়াম মুক্ত করে, আর এটা কি? ক্যালসিয়াম সঞ্চয় করে। এভাবে মনে রাখতে পারো, মতে মসৃণ, মতে মুক্ত করে। কি মুক্ত করে? ক্যালসিয়াম। ঠিক আছে, এভাবে পড়তে পারো। ওকে, একজন বলছে ভাবি সাপোর্ট দেয় ভাইয়াকে। রাইট, ভাবি সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট দেন, পাশে থাকলে পাশে পাবেন। লাইক কমেন্ট করে পাশে থাকুন। আচ্ছা দেখো, আমরা তখন যা পড়ছি সব তুমি এখানে পাবা। অমসৃণ, মসৃণ। একটু একটু সিরিয়ালটা চেঞ্জ, মানে আগেরটার বামে ছিল মসৃণ, এইবার বামে হচ্ছে অমসৃণ, তাই একটু অড লাগতে পারে, বাট পড়া সেম। মসৃণ দেখো, মসৃণ মানে কি? প্রোটিন, প্রোটিন বিপাকে অংশগ্রহণকারী কোষে এবং নিউক্লিয়ার মেমব্রেনে যুক্ত থাকে। অলরেডি বলছি নিউক্লিয়ার মেমব্রেনে কেন থাকে সেটাও বলছি। এটা কি? প্রোটিন ছাড়া বাকি যা আছে, স্নেহ বা ফ্যাট, তাই না? প্লাজমা মেমব্রেনে সংযুক্ত থাকে। রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে না। গঠনের মধ্যে টিউবিউল আছে, কিন্তু মুখ্য উপাদান কি? সিস্টার্নি। সিস্টার কি? অমসৃণ। আর এখানে কি? মসৃণের মধ্যে কি মুখ্য উপাদান হচ্ছে? মুখ্য উপাদান হচ্ছে টিউবিউল। ওকে, তারপর হচ্ছে নিউক্লিয় পর্দা থেকে তৈরি হয়, নিউক্লিয়ার ঝিল্লি থেকে তৈরি হয়। কেন তৈরি হয়? অলরেডি ব্যাখ্যা দিছি, রাইবোজোম রিলেটেড। আর এটা কি? এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, মানে এইটা থেকে এটা তৈরি হয়। আচ্ছা, প্রোটিন ও এনজাইম মানে প্রোটিন ধর্মী, রাইবোজোম রিলেটেড। আর এটা কি? ফ্যাট, মানে মোট কথা প্রোটিন বাদে যা কিছু আছে, ফ্যাট, গ্লাইকোজেন, হরমোন, প্রোটিন বাদে যা কিছু আছে সব সে তৈরি করে। প্রোটিন রিলেটেড জিনিসগুলো কে তৈরি করে? অমসৃণ তৈরি করে। কারণ কি? তার গায়ে রাইবোজোম আছে, তার গায়ে রাইবোজোম আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাক্সেস যারা পাও নাই তারা আজকের মধ্যে পেয়ে যাবে, টেনশন নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি পার্থক্য 5 স্টার। এখান থেকে খুব সম্ভবত লাস্ট ইয়ার প্রশ্ন আসছিল, 22 অথবা 23-এ প্রশ্ন আসছিল, তবে এই বছরের জন্য গুরুত্বপূর্ণ। স্যারদের চোখে পড়লেই দিয়া দেবে, এটা আসলে গুরুত্বপূর্ণ টপিক। এন্ডোপ্লাজমিককে আমরা সংক্ষেপে ইআর বলি, ইআর আর হচ্ছে গলগি বডি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সকল প্রকৃত কোষে থাকে, কারণ এর গায়ে কি? রাইবোজোম থাকে, তো রাইবোজোম কি? সব জায়গাতেই থাকে। গলগি বডি সকল প্রকৃত কোষে থাকে না, প্রাণী কোষে এদেরকে বেশি লক্ষ্য করা যায়। তাহলে একটা বড় পার্থক্য পাইলাম। ইয়ার যেটা, এটা সব জায়গায়, বাট গলগি বডি কি? প্রাণী কোষে বেশি। ওকে, মসৃণ অমসৃণ দুই প্রকার হইতে পারে, বাট এটা কি? অলওয়েজ মসৃণ, কারণ এর গায়ে কোনো রাইবোজোম নাই। কেন মসৃণ? কারণ এর গায়ে রাইবোজোম কখনো থাকে না। ঠিক আছে, এদের বিস্তৃতি কোষঝিল্লি থেকে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত। আমি বলছি তোমাদের, অমসৃণগুলো থাকে নিউক্লিয়ার মেমব্রেনে, আর মসৃণগুলো থাকে কোষঝিল্লির সাথে লাগানো, তাই না? আর গলগি বডি কি? নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করে। আচ্ছা, তোমরা কি বলতে পারবা গলগি বডির অপর নামগুলা কি, এবং গলগি বডি আবিষ্কার করা হয়েছে কোথায়? বিড়াল ও পেঁচা রিলেটেড একটা পড়া আছে, তাই না? কমেন্ট করো। আচ্ছা, সমগ্র সাইটোপ্লাজমে সে জালিকা সৃষ্টি করে, তার নামই তো রেটিকুলাম। রেটিকুলাম মানে হচ্ছে জালিকা, আর গলগি বডি কোনো জাল রিলেটেড কোনো পড়াশোনা তার সাথে নাই। দেখো, আমরা মাত্রই বললাম জালিকা। আচ্ছা, জালিকা দিয়ে কি করে? জাল দিয়ে জেলেরা মাছ ধরে, মাছ ধরে নিয়ে যায়। পরিবহনের কাজে সাহায্য করে কি? জাল। রাইট, মাছ যে আমি এতগুলো ধরলাম, মনে করো আমি একটা জেলে, তা আমি এতগুলো মাছ যে ধরলাম, এই মাছগুলো পরিবহন করব কি দিয়া? জাল দিয়া। তার মানে রেটিকুলাম মানে জাল, এর কাজ হচ্ছে পরিবহনের কাজ করে। কি কাজ? অন্তঃপরিবহনের কাজ করে এবং কাঠামো গঠন করে। আর গলগি বডি সে মূলত কি? সংশ্লেষ ও ক্ষরণের সাথে রিলেটেড, সংশ্লেষ ও ক্ষরণের সাথে রিলেটেড। আর বলতো কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কোনটাকে? কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কোনটাকে? আচ্ছা, একজন সুন্দর একটা কমেন্ট করছে, বেইমানি করা শিখি নাই, সাপোর্ট দিবেন, সাপোর্ট দিবেন, পাশে থাকলে পাশে পাবেন। ঠিক কথা, আখি একদম রাইট। আচ্ছা, গলগি বডির অপর নামগুলো হচ্ছে ডিকটাসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। আচ্ছা, ঐশিলেক্সো বিড়াল কোষে, না বিড়াল কোষে বললে হবে না। আচ্ছা, বিড়াল কোষে বললে হবে না, আরও স্পেসিফিকভাবে বলতে হবে। ঠিক আছে, আরও স্পেসিফিকভাবে বলতে হবে। আচ্ছা, গেল, এই পড়াটা গেল। এইখানে খেয়াল করো, আমরা চলে আসছি হচ্ছে আলিম স্যারের বইয়ে, একদম সেম পড়া, জাস্ট একটা সূক্ষ্ম পার্থক্য আমরা দেখতে পাচ্ছি যে গলগি বডির মধ্যে সিস্টার্নি ভ্যাসিকল, গলগি বডির মধ্যে সিস্টার্নি ভ্যাসিকল, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে সিস্টার্নি ভ্যাসিকল, বাট গলগি বডির মধ্যে ভ্যাকুয়েল, আর এখানে হচ্ছে টিউবিউল। এই জিনিসটা বেসিক পার্থক্য কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে।
কোন জায়গায় ভ্যাকুয়াল আর কোন জায়গায় কি টিউবিউল। ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে অন্তঃসংযোগবিহীন, আর আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি অন্তঃপরিবহনে সাহায্য করে। তাহলে এইভাবে মনে রাখবা, যেহেতু এটা অন্তঃপরিবহনে সাহায্য করে তাহলে সে কি অন্তঃসংযোগ থাকবে। এখানে রাইবোজোম যুক্ত থাকে বা থাকে না, আর এখানে কি রাইবোজোম একদমই থাকে না, থাকা সম্ভব না। ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে কি কোষের ট্রাফিক পুলিশ, তাহলে দেখো কোষের বিভিন্ন খরিত বস্তু বাইরে নিক্ষেপ করা এদের প্রধান কাজ। আর এটা কি, এটা হচ্ছে অন্তঃকোষীয় পরিবহন, ওই যে জালের কথা বলছিলাম, জাল দিয়া মাছ পরিবহন করতেছে। ঠিক আছে, পড়া ক্লিয়ার। আজিবর স্যার পড়লে আলিম স্যার পড়া হয়ে যায়। লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আলিম স্যারের মধ্যে পড়ছি, দেখবা এখানে কিচ্ছু বাকি নেই, এখানে সব পড়া হয়ে গেছে, এখানে পড়ার মতো কিছু নাই। ঠিক আছে, দেখবা এখানে পড়ার মতো কিছু নাই, সবগুলো পড়া হয়ে গেছে। এই কাজের জায়গাটা একটু পড়তে পারো, কাজের জায়গাটা পড়তে পারো। লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে সঞ্চয় করা। ক্রোমোপ্লাস্ট কী করে, যেহেতু সে রঙিন করে, তার মানে হচ্ছে প্রাণীকুলকে, কীটপতঙ্গকে আকৃষ্ট করা এর প্রধান কাজ। ক্রোমোপ্লাস্ট কী করে, প্রাণীকুলকে আকৃষ্ট করে পরাগায়নের জন্য। আর ক্লোরোপ্লাস্ট কী করে, খাদ্য তৈরি করা। কাজের জায়গাটা একবার দেখতে পারো, এছাড়া বাকি সব কিছু পড়া হয়ে গেছে। সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম খুবই গুরুত্বপূর্ণ, এটা 5 স্টার। সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম এটা 5 স্টার, এটা পড়তেই হবে, এটা পড়তে হবে। সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের প্রধান অংশ। প্রোটোপ্লাজমের 3টা জিনিস, কি কি কমেন্ট করো, প্রোটোপ্লাজমের 3টা জিনিস কমেন্ট করো। আর নিউক্লিওপ্লাজম হচ্ছে নিউক্লিয়াসের প্রধান অংশ, নিউক্লিয়াসের ভিতরে থাকে। তো নিউক্লিওপ্লাজমের অবস্থান কোন জায়গায়, নিউক্লিয়াসের ভিতরে। আর সাইটোপ্লাজমের অবস্থান কোন জায়গায়, প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে। আশা করি বুঝতেছো। নিউক্লিক অ্যাসিড এখানে অবশ্যই থাকবে না, নিউক্লিক অ্যাসিড থাকবে কোন জায়গায়, তোমার হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, তাহলে এখানে নিউক্লিক অ্যাসিড থাকবে। প্রোটিন ও রাইবোজোম এখানে বেশ কম, সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলা বেশি, প্রোটিন রাইবোজোম এখানে কম। আর এখানে যেহেতু নিউক্লিওপ্লাজমে কিন্তু কি রাইবোজোমটা তৈরি হয়, তার মানে এখানে কি বেশি। শ্বসনিক এনজাইম উপস্থিত কেন, শ্বসনিক এনজাইম কেন উপস্থিত থাকবে, কারণ আমরা জানি সাইটোপ্লাজমে একটা বিক্রিয়া হয়, একটা প্রসেস হয়, নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসের যা এনজাইম সব কোথায় থাকবে, সাইটোপ্লাজমে তো থাকবে, যেহেতু বিক্রিয়াটা কোথায় হচ্ছে, সাইটোপ্লাজমে হচ্ছে, ঠিক কিনা। তো শ্বসনিক এনজাইম হচ্ছে সাইটোপ্লাজমে আছে, নিউক্লিওপ্লাজমে নাই। কথা ক্লিয়ার। শ্বসনের সকল ধাপ মাইটোকন্ড্রিয়াতে হয়, শুধুমাত্র গ্লাইকোলাইসিস কোথায় হয়, সাইটোপ্লাজমে হয়। তাই গ্লাইকোলাইসিসকে বলা হয় সাইটোপ্লাজমিক শ্বসন। সাইটোপ্লাজমের যে গ্লাইকোলাইসিস যেটা, এটা হচ্ছে শ্বসনের প্রথম ধাপ। কোথায় হয় গ্লাইকোলাইসিস, সাইটোপ্লাজমে হয়। রঞ্জক পদার্থ এখানে লক্ষ্য করা যায়, এখানে রঞ্জক পদার্থ নাই। ঠিক আছে, আর কাজ হচ্ছে সাইটোপ্লাজম কি করে, বিভিন্ন অঙ্গাণুকে ধারণ করে, বিপাক ক্রিয়ার বিভিন্ন কাঁচামাল যেগুলো, বিপাক ক্রিয়া মানে কি তোমার হচ্ছে পরিপাক, যেগুলো এগুলো আমাদের সাহায্য করে। ঠিক আছে, আর এই যে নিউক্লিয়ার প্লাজম হচ্ছে সব হচ্ছে ডিএনএ বংশগতি রিলেটেড। যেমন দেখো ডিএনএ তৈরির কাঁচামাল নিউক্লিওলাস ক্রোমাটিন ধারণ করে, বুঝতে পারছো কিনা, মানে নিউক্লিয়াসের ভিতরে যা কিছু ঘটে সব হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর কোষের মধ্যে যা কিছু ঘটে সব হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, এই হচ্ছে আমাদের পড়া, গেল এটা। ওকে, নিউক্লিয়াস আর নিউক্লিওলাস এইখান থেকে খুব সম্ভবত 22 বা 23-এ প্রশ্ন আসছে এই সবটা থেকে, মানে এক্সট্রা কিছু নেই, এখান থেকে প্রশ্ন আসছে, 22 বা 23 এখান থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছো যা পড়াচ্ছি সব কিছুই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নিউক্লিয়াস দেখো, নিউক্লিয়াস কোষের সাইটোপ্লাজমে উপস্থিত, মানে সাইটোপ্লাজমের এবং নিউক্লিয়াস এবং কোষ ঝিল্লি সবগুলো মিলিত প্রোটোপ্লাজম। কিন্তু নিউক্লিওলাস কোথায় থাকে, নিউক্লিওপ্লাজমে থাকে, নিউক্লিয়াসের ভিতরে। আচ্ছা, নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষের মস্তিষ্ক বলা হয়, তার মানে কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে। আর নিউক্লিওলাস কি করে, আরএনএ ও প্রোটিন সংশ্লেষণ করে, রাইট, আরএনএ ও প্রোটিন সংশ্লেষণ করে। এটি দ্বিস্তরীয় আবরণী ঝিল্লি বিশিষ্ট, আর এটার কোনো আবরণ নাই, বলছিলাম কি না, নিউক্লিওলাসের আবরণ নাই, এখান থেকে রাইবোজোম তৈরি হয়। ক্রোমাটিন জালিকা উপস্থিত, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা হচ্ছে নিউক্লিওলাস, তার মানে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন জালিকা আছে, ঠিক কিনা, কিন্তু নিউক্লিওলাসের ভিতরে ক্রোমাটিন জালিকা কিন্তু নাই। ক্রোমাটিন জালিকা নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিওলাসের ভিতরে কিন্তু না। কথা কি বুঝছো কিনা। প্রোটিন সংশ্লেষণে অংশ নেয় না, সে কি প্রোটিন ও আরএনএ সংশ্লেষ করে, এই যে। আচ্ছা, বংশগতীয় বৈশিষ্ট্য ধারণ ও বহন করে, কারণ তার মধ্যে কি আছে, ক্রোমোজোম আছে, বাট তার মধ্যে যেহেতু কোনো ক্রোমোজোম নাই ভিতরে, তার মানে কি কোনো সম্পর্ক নাই, বংশগতির সাথে কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার। ওকে, ডান। সেন্ট্রোসোম এবং সেন্ট্রোমিয়ার এই জিনিসটা থেকেও প্রশ্ন আসছিল। ঠিক আছে,
এই জায়গাটা থেকেও কিন্তু প্রশ্ন আসছিল, সেন্ট্রোসোম এবং হচ্ছে সেন্ট্রোমিয়ার। খেয়াল করো, সেন্ট্রোসোম একটা কোষীয় অঙ্গাণু, সেন্ট্রোসোম একটা কোষীয় অঙ্গাণু, সবাই আশা করি চিনো। এরকম একটা গোল্লা থাকে, মাঝখানে এরকম ডাব্বা থাকে, তারপরে এখানে সেন্ট্রোস্ফিয়ার থাকে, তরল থাকে, তাই না? চিনো কিনা তোমরা? আর এই যে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের মধ্যে মাঝখানে যেটা অরঞ্জিত, কালার ছাড়া। ক্রোমোজোম কিন্তু ক্রোম মানে কি, রঙিন, পুরাটাই রঙিন, জাস্ট মাঝখানে কি থাকে না, কোনো কালার থাকে না, এর নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোসোম প্রধানত প্রাণী কোষে থাকে, কোষীয় অঙ্গাণু, এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য। একদম শুরুতে উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য এটা দিয়ে শুরু করছিলাম। আর সেন্ট্রোমিয়ার কি, সকল প্রকৃত জীবকোষের ক্রোমাটিডের দুই বাহুর সংযোগস্থলে থাকে। এই যে ক্রোমাটিড দুই বাহুর সংযোগস্থলে থাকে, ঠিক আছে? সেন্ট্রোসোম মূলত আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, এর ভিতরে যে জিনিসগুলো আরএনএ এবং প্রোটিন। আর সেন্ট্রোমিয়ার ডিএনএ এবং প্রোটিন, ঠিক আছে? এটা ডিএনএর অংশ। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু চিত্র আঁকছিলাম, আর এটা কি, ক্রোমোজোমীয় অঙ্গাণু, ক্রোমোজোমের একটা অংশ। আচ্ছা, এখানে সেন্ট্রিওল থাকে, এই যে সেন্ট্রিওল থাকবে, এখানে কোনো সেন্ট্রিওল থাকবে না। মাকুতন্তু গঠনে সাহায্য করে। সেন্ট্রোসোমের কাজ মূলত কি, এই যে সেন্ট্রোসোমের কাজ হচ্ছে যত সুতা আছে এগুলো তৈরি করা, মাকুতন্তু, তারপরে ফ্লাজেলা, তারপর হচ্ছে সিলিয়া, এগুলো তৈরি করা, এরকম যত সুতা আছে, শুক্রাণুর ল্যাস তৈরি করা, সব হচ্ছে এদের কাজ, ঠিক আছে? আর এটা কি, মাকুতন্ত্রের সাথে ক্রোমোজোমকে যুক্ত রাখতে সাহায্য করে। মনে করো এটা হচ্ছে আমাদের তন্তু, এই যে এমনে থাকে, সেন্ট্রোমিয়ার দিয়া কানেক্টেড থাকে, বুঝছো? এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে কাহিনী। তাহলে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোসোমের পড়াটা কিন্তু ডান, খেয়াল রাখতে হবে কিন্তু। ওকে ওকে, আমরা হচ্ছে আরও কিছু বাকি ছিল। প্রথমে ডিএনএ আরএনএ আমরা স্কিপ করে আসছিলাম, ডিএনএ আরএনএ স্কিপ করে আসছিলাম। প্রথম অধ্যায় হিউজ ছক, তো সময় একটু বেশি লাগছে, সামনে কিন্তু সময় বেশি লাগবে না। ওকে, রাইবোজোম, লাইসোজোম, প্রোটোপ্লাজম, এই যে দেখো আমাদের ডিএনএর পড়াগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? ডিএনএ এবং আরএনএ, আমরা জানি ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, তাই না? ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা কি এক সূত্রক, এটা সিঁড়ির মতো, শিকলের মতো। আচ্ছা, এখানে প্যান্টোজ সুগার হচ্ছে ডিঅক্সিরাইবোস, নামের ফুল ফর্ম থেকে বোঝা যায়। আর এটা কি, শুধুমাত্র রাইবোস, নামের ফুল ফর্ম থেকে বোঝা যায়, তাই না? রাইবোজের গলনাঙ্ক কত, কমেন্ট করো তো। রাইবোজের কাকে খুঁজেন? চার্জ দেওয়ার জন্য চার্জ, আচ্ছা আমি দিই, চার্জার দিই, মোবাইল, আচ্ছা দিতেছি। ওকে বাচ্চা কাচ্চারা, রাইবোজের গলনাঙ্ক কত? হ্যাঁ, আচ্ছা, নাইট্রোজেন বেসগুলা কি? আমি একটা টেকনিক সবাইকে শেখাই, যে ঢাকায় ইউনিভার্সিটি নাই, যদিও কথাটা মিথ্যা কথা, ঢাকা ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে, তবে মনে রাখা দরকার ঢাকায় ইউনিভার্সিটি নাই মানে কি, ডিএনএতে ইউরাসিল নাই, আবার রমনায় থানা নাই, মানে হচ্ছে আরএনএতে থায়ামিন নাই। কথা বুঝতে পারছো কি না? এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, এই উপাদানগুলো মনে রাখার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে ডিএনএ থেকে রেপ্লিকেশন এবং আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে নতুন ডিএনএ তৈরি হয়। মানে কি, ডিএনএ থেকে, ডিএনএ মানে কি রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ মানে কি ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন মানে কি ট্রান্সলেশন। কথা ক্লিয়ার? ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন। ওকে, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, ঠিক আছে? মনে রাখবা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। আর যদি বলি আরএনএ থেকে কখনো ডিএনএ সম্ভব কিনা, সম্ভব, নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, এবং এইটা ঘটে হচ্ছে এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে। এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশনটা দেখা যায়। ওকে, আর ডিএনএ থেকে আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন। ডান। ডিএনএ ক্রোমোজোমের গাঠনিক উপাদান এবং বংশগতির আণবিক ভিত্তি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। আমরা জানি আরএনএগুলো কি করে, আরআরএনএ, এমআরএনএ, তাই না, টিআরএনএ, এগুলো হচ্ছে কি প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, রাইট? বার্তাবাহক হিসেবে কাজ করে। এই হচ্ছে পড়া, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, সালমা জিজ্ঞেস করছে ক্লাস কখন শুরু হয়েছে?
ক্লাস শুরু হয়েছে 59 মিনিট হয়েছে, ঠিক আছে। ওকে চলো নেক্সট। রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ না এটা, বাট আমাদের সেফ থাকার জন্য পড়ে রাখতে হবে। আমি জাস্ট যেগুলো দাগাই দিচ্ছি এগুলো পড়ো। রেপ্লিকেশন কি আগে পড়বা? ডিএনএ থেকে ডিএনএ। ট্রান্সক্রিপশন কি আগে পড়বা? আরএনএ থেকে আরএনএ। শেষ। ডিএনএ রেপ্লিকেশন কত প্রকার? 3 প্রকার, রক্ষণশীল, অর্ধরক্ষণশীল, বিচ্ছুরণশীল। আমরা কোনটা পড়ি? আমরা পড়ি হচ্ছে অর্ধরক্ষণশীল। এটা কোন বিজ্ঞানী দিয়েছে তোমরা কমেন্ট করো। ট্রান্সক্রিপশনে কোনো প্রকারভেদ নেই, ইজি। ডিএনএ সংশ্লেষণের পূর্বে আরএনএ প্রাইমার গঠিত হয়, বাট আরএনএ সংশ্লেষণের পূর্বে কোনো প্রাইমার গঠিত হয় না। রেপ্লিকেশনের প্রধান এনজাইম ডিএনএ পলিমারেজ, যেহেতু ডিএনএ থেকে ডিএনএ তার মানে ডিএনএ নাম থাকবে। আর ট্রান্সক্রিপশনের নাম হচ্ছে আরএনএ পলিমারেজ, যেহেতু এখানে আরএনএ তৈরি হচ্ছে। ক্লিয়ার? মাতৃ ডিএনএর 2টি সূত্রই টেমপ্লেট হিসেবে কাজ করে, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি আমরা দেখছি। আর এখানে কি জাস্ট একটা সূত্র, কারণ আরএনএ মানে কি এক সূত্রক, ঠিক আছে। এটা দ্বিমুখী, মনে রাখবা, যেহেতু এটা দ্বিসূত্রক তাই দ্বিমুখী, আর এটা এক সূত্রক তাই হচ্ছে একমুখী। শেষ শেষ। ওকে নেক্সট। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে আরএনএ। আচ্ছা, একজন কমেন্ট করছো, আবদুল্লাহ কমেন্ট করছো এরপরে শারীরতত্ত্ব শুরু করার জন্য। তোমরা সবাই কমেন্ট করো, যদি দেখি যে শারীরতত্ত্বের মধ্যে বেশি কমেন্ট আসছে তাহলে শারীরতত্ত্বই পড়াবো এরপরে, ঠিক আছে। শারীরতত্ত্বই পড়াবো যদি দেখি বেশি কমেন্ট আসছে। ওকে আচ্ছা, দেখি তোমরা ভোট দাও, যদি আবদুল্লাহর পক্ষে তোমরা সহমত হও তাহলে ওকে ভোট দাও। আচ্ছা, ট্রান্সলেশন কি? ট্রান্সলেশন হচ্ছে প্রোটিন তৈরি করা। তাহলে এমআরএনএ কোডন অনুসরণ করে পলিপ্যাপটাইড। পলিপ্যাপটাইড মানেই হচ্ছে প্রোটিন। পলিপ্যাপটাইডগুলো যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। আচ্ছা, ট্রান্সক্রিপশন প্রকৃত কোষে নিউক্লিয়াসে হয় এবং আদি কোষে সাইটোপ্লাজমে হয়। ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, এবং এটা আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাসে হয়। আর এটা কি? রাইবোজোমে হয়। কারণ কি? ট্রান্সলেশন মানে প্রোটিন তৈরি করা। প্রোটিন কোথায় তৈরি হবে? রাইবোজোমিতে তৈরি হবে। আর আদি কোষে কি? সাইটোপ্লাজমে। টেমপ্লেট হিসেবে এই প্রক্রিয়ায় ডিএনএর একটা সূত্র কেন? কারণ এখানে আরএনএ তৈরি হবে। আরএনএ মানে এক সূত্রক। আর এখানে কি? আরএনএ ব্যবহৃত হয়। আরএনএ থেকে প্রোটিন মানে কি? ট্রান্সলেশন। আচ্ছা, রাইবোজোমের প্রয়োজন হয় না, কারণ প্রোটিন রিলেটেড না। রাইবোজোমের প্রয়োজন অবশ্যই হবে, ঠিক আছে। এ হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ। ট্রান্সলেশনের ক্ষেত্রে 20টি অ্যামাইনো অ্যাসিড লাগে। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড 20 ধরনের আমরা জানি। ওকে।